হ্যালো স্টুডেন্টস, আশা করি লাস্ট ক্লাস পর্যন্ত তোরা সব নোট করে ফেলেছিস। আজকে আমরা পরবর্তী টপিকে যাব। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা সম্ভবত মাত্রা নির্ণয়ের সুবিধা করেছিলাম, তাই তো? আজকে আমরা কিছু কিছু ভৌত রাশির মাত্রা নির্ণয় করে দেখাবো, ঠিক আছে? আগের দিনও হয়তো দুটো তিনটে দেখিয়েছিলাম, আজকে আবার কিছু কিছু দেখিয়ে দিচ্ছি, তাহলে তোদের একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা দেখ, প্রথমে আমরা যেটা বার করব সেটা হচ্ছে ক্ষেত্রফল। আমি ছোট ছোট থেকেই শুরু করছি। ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এই দুটো রাশি হচ্ছে দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। আচ্ছা, এবার যদি ক্ষেত্রফলের মাত্রা বের করতে হয় তাহলে থার্ড ব্র্যাকেটে লিখতে হয়, আমরা শিখেছিলাম। ক্ষেত্রফল তার মাত্রা ইকুয়াল টু দৈর্ঘ্যের মাত্রা, আবার এর সাথে দৈর্ঘ্যের মাত্রা, তাই না? দুটি দৈর্ঘ্যের মাত্রা আমরা এখানে গুণ করব। ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এ। তাহলে আমরা বলতে পারি এর মাত্রা, এ মানে ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া বলি আমরা। দৈর্ঘ্যের মাত্রা আমরা আগের দিন দেখেছিলাম এল, এল। তাহলে দৈর্ঘ্য ক্ষেত্রফলের মাত্রা যেটা আসবে তা হবে এল স্কোয়ার। বোঝা গেল? তাহলে সুতরাং সেই তোরা মনে করে দেখ, আমি বলেছিলাম যে ক্ষেত্রফলের মাত্রাগত মাত্রাগত ফর্মুলা বলতে পারি, বা সমীকরণ। এটা হবে শুধু এল স্কোয়ার না লিখে আমরা বলতে পারি এম টু দি পাওয়ার 0। আমি বলেছিলাম ম্যাক্সিমাম মাত্রাকে আমরা এম, এল আর টি দিয়ে প্রকাশ করি, মানে দৈর্ঘ্য, ভর আর সময় দিয়ে। তাহলে ভরের পাওয়ার, যেহেতু ভর কোনো কিছু নেই এখানে, তাহলে পাওয়ার 0 হবে, এল স্কোয়ার হয়ে যাবে, আর টি এর পাওয়ার 0 হয়ে যাবে। তার মানে যেহেতু আমরা সাধারণত এম, এল, টি দিয়ে প্রকাশ করি, আর ক্ষেত্রফলের মধ্যে শুধুমাত্র দৈর্ঘ্যের মাত্রা আছে, তাই ভর আর সময়ের মাত্রাতে 0 করবো। একে আমরা বলবো মাত্রাগত ফর্মুলা। আর যদি মাত্রা জিজ্ঞেস করা হয় ক্ষেত্রফলের, তখন আমরা বলবো যে ক্ষেত্রফলের মাত্রা দৈর্ঘ্যের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে। এইভাবে লিখতে হয়। দৈর্ঘ্যের ক্ষেত্রে 2, ভরের ক্ষেত্রে 0, সময়ের ক্ষেত্রে 0। মাত্রা বললে এইভাবে লিখতে হবে। আর যদি মাত্রাগত সমীকরণ বা মাত্রাগত ফর্মুলা এইভাবে কোশ্চেন আসে, তাহলে কিন্তু এটা হবে। বোঝা গেল? এটা গেল ক্ষেত্রফল। এর পরবর্তীতে আমরা আরো দু একটা করি। তোরা পিডিএফটা অবশ্যই ফলো করবি। এরপরে হয়তো আয়তন আছে। আয়তনকে আমরা বলতে পারি দৈর্ঘ্যের কিউব। আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। ভিকে আমরা বলতে পারি, দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তাহলে এল কিউব। বোঝা গেল? এবারে যদি মাত্রা বের করি, সুতরাং ভি এর মাত্রা এখানে দৈর্ঘ্যের মাত্রা হয়ে যাবে, তাহলে এল কিউব। ক্লিয়ার? আচ্ছা, একে আমরা কিভাবে লিখতে পারি? যেহেতু তোদের বলেছি যে ভর, সময় আর দৈর্ঘ্য দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে এম টু দি পাওয়ার 0, এল কিউব, টি টু দি পাওয়ার 0। সুতরাং এটা মাত্রাগত সমীকরণ। আর যদি মাত্রা বলতে হয়, আয়তনের মাত্রা দৈর্ঘ্যের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে। ঠিক আছে? দৈর্ঘ্যের ক্ষেত্রে কত? 3, ভরের ক্ষেত্রে 0, সময়ের ক্ষেত্রে 0। এইভাবে নির্ণয় করতে হবে। আরেকটি উদাহরণ নিচ্ছি। এদের আমরা বলবো ঘনত্ব, ভর ঘনত্ব বা ঘনত্ব। ঠিক আছে? ঘনত্ব ইকুয়াল টু, আমাদের ফর্মুলা জানা আছে, ফর্মুলা হবে ভর বাই আয়তন। ভর বাই
আয়তন। তাহলে ঘনত্বকে আমরা রো বা ডি দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে? একে ভর ঘনত্ব বা ঘনত্ব বলে, রো বা ডি ইকুয়াল টু ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি আর আয়তনকে আমরা ভি দিয়ে প্রকাশ করি। সুতরাং এদের যদি মাত্রা বের করি, রো বা ডি এর ডি এর মাত্রা, তাহলে উপরে ভর আছে তাহলে ভরের মাত্রা হবে, আর নিচে আয়তনের মাত্রা হবে। আচ্ছা, এখানে এম মানে কিন্তু এটা মিটার না, এটা কিন্তু খুব খেয়াল রাখতে হবে, এটা মিটার না, এটাকে কিন্তু মাস মানে ভরের চিহ্ন, এটা মিটার তো একক, তাই না? এখানে যদি মাত্রা নেই, সুতরাং আচ্ছা এটা এখানে লিখে দিচ্ছি, তাহলে ভরের মাত্রা হবে এম, আর আয়তনের মাত্রা একটু আগেই দেখালাম, আয়তনের মাত্রা এখানে এল কিউব, এটাও লিখতে পারি এটাও লিখতে পারি, যেটা খুশি। আপাতত এল কিউব লিখে দেখাচ্ছি আমরা, তাহলে এটা হয়ে যাবে এল কিউব। এবার এল কিউব এখানে 3, এটাও যদি উপরে চলে যায় -3 হয়ে যাবে, এটা দেখিয়েছিলাম আগের ক্লাসে, এটা হয়ে যাবে এম এল টু দি পাওয়ার -3। আচ্ছা, এবার টি যেহেতু এখানে নেই, তাহলে টি দিয়ে যদি লিখতে হয় তাহলে এম এল টু দি পাওয়ার -3 টি টু দি পাওয়ার 0। এখানে এম এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, বোঝা গেল? তাহলে যদি মাত্রাগত ফর্মুলা বলে তাহলে এটা, আর যদি এইভাবে লিখতে হয় যে আয়তন ঘনত্বের মাত্রা দৈর্ঘ্যের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে। দৈর্ঘ্যের ক্ষেত্রে কত হচ্ছে -3, ভরের ক্ষেত্রে কত হচ্ছে 1, আর সময়ের ক্ষেত্রে 0। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা রাশির মাত্রা এবং মাত্রীয় সংকেত বা মাত্রাগত ফর্মুলা আমরা লিখতে পারি, ঠিক আছে? নেক্সট একটা দেখাচ্ছি গতিবেগ। গতিবেগ ইকুয়াল টু সরণ বাই সময়। সরণ মানে কিন্তু দৈর্ঘ্য, তার মানে একে আমরা বলতে পারি দৈর্ঘ্য বাই সময়। গতিবেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, স্মল ভি ইকুয়াল টু দৈর্ঘ্য মানে এল, সময় মানে টি। এবার যদি মাত্রা বের করতে হয় তাহলে দৈর্ঘ্যের মাত্রা আর নিচে সময়ের মাত্রা। দৈর্ঘ্যের মাত্রাকে আমরা ক্যাপিটাল এল বলবো, আর সময়ের মাত্রাকে ক্যাপিটাল টি বলবো। তাহলে সুতরাং গতিবেগের মাত্রা আসবে আমাদের টি, এখানে কিছু নেই মানে এটার পাওয়ার 1, এটারও পাওয়ার 1, টি এর পাওয়ার উপরে গেলে -1 হয়ে যাবে, তাহলে এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। এই হচ্ছে গতিবেগের মাত্রা। মাত্রা বলতে মাত্রীয় সংকেত, তাই না? আর যদি মাত্রা বলতে হয়, সুতরাং গতিবেগের মাত্রা, যদি মাত্রা লিখতে হয় তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে। আচ্ছা, একে আমরা আলাদাভাবে কিভাবে লিখতে পারি? যেহেতু এখানে ভর নেই, কাজে এই ভর টু দি পাওয়ার 0 লিখতে পারি, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। তার মানে দৈর্ঘ্যের ক্ষেত্রে 1, ভরের ক্ষেত্রে 0, আর সময়ের ক্ষেত্রে -1। এই হচ্ছে মাত্রা। হয়তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মাত্রা লেখো, অপশনে কিন্তু এরকম থাকবে। যাই হোক, আপাতত তোমরা মনে রাখবি, যদি মাত্রা জিজ্ঞেস করে তাহলে এইভাবে লিখতে হয়, আর যদি মাত্রীয় সংকেত বলে তাহলে এইভাবে লিখতে হয়। বোঝা গেল? আর একটা উদাহরণ নিচ্ছি, ত্বরণ। ত্বরণ মানে গতিবেগ বাই সময়। গতিবেগকে আমরা ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, গতিবেগকে ভি দিয়ে, আর সময়কে টি দিয়ে। তাহলে সুতরাং ত্বরণের মাত্রা যদি আমাদের বের করতে হয় তাহলে গতিবেগের মাত্রাকে সময়ের মাত্রা দিয়ে ভাগ করতে হবে। এবার গতিবেগের মাত্রা মানে আমরা আগেই পেয়েছি এল টি -1, এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। এম লিখলেও চলবে, না লিখলেও চলে। আর সময়ের মাত্রা এখানে টি টু দি পাওয়ার 1। আচ্ছা, এই টি টু দি পাওয়ার 1 যদি উপরে যায় তাহলে -1 হয়ে যাবে, আর -1 গুণ করলে -2 হবে।
কারণ গুণ করলে পাওয়ার যোগ হয়, তাহলে এটা হয়ে যাবে এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2। আবার যদি এম দিয়ে লিখতে হয়, যেহেতু এখানে এম নেই, কাজেই আমরা কি লিখবো, এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -2। এই হচ্ছে আমাদের ত্বরণের মাত্রা, মাত্রাগত সংকেত বা মাত্রীয় সংকেত বলতে পারে। আর যদি ত্বরণের মাত্রা জিজ্ঞেস করে তাহলে তোদের যেরকম করে বলেছি, সুতরাং ত্বরণের মাত্রা, মাত্রা মানে তো পাওয়ার বা ঘাত, তাই না? দৈর্ঘ্যের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে। দৈর্ঘ্যের ক্ষেত্রে হবে আমাদের দৈর্ঘ্যের ক্ষেত্রে 1, ভরের ক্ষেত্রে 0, আর সময়ের ক্ষেত্রে -2। এইভাবে প্রত্যেকটা রাশির মাত্রা কিন্তু আমাদের নির্ণয় করে দেখাতে পরীক্ষায় প্রশ্ন আসবে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব ওই কোণ আর ঘনকোণের চিত্র। তোরা একটু পিডিএফটা দেখবি, এটা মনে হয় তোদের আগেও দেখিয়েছি আমি। কোণ, যাকে আমরা বলি অ্যাঙ্গেল, যা 2 ডাইমেনশনাল, যেমন দুটি সরল রেখা, এদের মধ্যবর্তী যে রাশিমালা তাকে আমরা বলি হচ্ছে কোণ। দুটি সরল রেখা, তাই না? 2 ডাইমেনশনাল যেহেতু। আর তোরা যদি বৃত্তের ফরম্যাটে পড়তে চাস তাহলে এইভাবে আমাদের বলতে হবে যে এটা যদি একটা বৃত্ত হয় তাহলে এটা বৃত্তের কেন্দ্র, এই এখান থেকে এই পর্যন্ত যদি একে আমরা বলি বৃত্তচাপ, এস দিয়ে প্রকাশ করি, আর ব্যাসার্ধ, এটা তো কেন্দ্র ও, আর ব্যাসার্ধকে যদি আমরা আর বলি, আর এই যে থিটা, তাহলে আমরা বলতে পারি এস ইকুয়াল টু আর ইন্টু থিটা, বা থিটা ইকুয়াল টু এস বাই আর। তার মানে কোণ হলো একটি বৃত্তের বৃত্তচাপ এবং ব্যাসার্ধের অনুপাত, তা এরা যেহেতু একই রাশি, তাই এদের কোনো মাত্রা বা একক থাকা উচিত না, কিন্তু আগেই বলেছিলাম তোদের যে এদের একক আছে, এর একক হচ্ছে রেডিয়ান, তাই না? একক হচ্ছে রেডিয়ান, আর সিম্বল দিয়ে যদি আমরা লিখি তাহলে র্যাড আর এটি, কিন্তু এর মাত্রা নেই, এটা হচ্ছে মাত্রাহীন রাশি, মনে থাকবে। এটা হচ্ছে কোণ গেল, এটা 2 ডাইমেনশনাল। আর যদি ঘনকোণ বলি, ঘনকোণ যদি বলা হয়, ঘনকোণ 3 ডাইমেনশনাল, এদের আমরা বলি সলিড অ্যাঙ্গেল। আচ্ছা, ঘনকোণ কি বলেছে? কোনো একটা ক্ষেত্রফল, কোনো একটা গোলকের যদি ছবি আঁকি, এরকম একটা গোলক, এটা তাহলে গোলকের কেন্দ্র হবে। বলছে এই গোলকের কেন্দ্র থেকে যদি এখানে একটা ছোট্ট ক্ষেত্রফল কল্পনা করি, এই যে ক্ষেত্রফলকে আমরা বললাম ডিএ। তো ডিএ কি পারপাসে ইউজ হয় সেটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে? আমি বলে দেবো পরে। তো ধরে নিই আপাতত যে এখানে ছোট্ট একটা ক্ষেত্রফল ডিএ, এই যে কেন্দ্র ও, এখানে যে 3 ডাইমেনশনাল কোণ তৈরি হয়েছে এখানে, এই কোণটাকে আমরা বলবো ওমেগা বা ঘনকোণ। ঘনকোণকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করি, তাই না? ওমেগা দিয়ে, ক্যাপিটাল ওমেগা এটা। আর এটা যদি ব্যাসার্ধ হয়, এটা তো ব্যাসার্ধ হবে, তাহলে এগুলোই ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ। ঘনকোণের যে সমীকরণ ওমেগা, এই সমীকরণটা হবে ডি এ বাই, আচ্ছা এটাকে তখন ডি ওমেগা বলবো, ক্ষুদ্র ঘনকোণ যেহেতু, ডি এ বাই আর স্কোয়ার, ঠিক আছে? ওমেগা ইকুয়াল টু ডি এ বাই আর স্কোয়ার, অথবা আপাতত আমি ওমেগা দিয়ে প্রকাশ করে দিচ্ছি। আচ্ছা, আবার একটা কথা বলে রাখি, এই যে ডি এ কথাটা কেন ইউজ করলাম এটা আমরা একটু পরে, মানে অন্য যখন ওই চ্যাপ্টারটা আসবে তখন আমরা আলোচনা করে দেবো, ঠিক আছে? আপাতত তোমরা মনে রাখবি ডি এ মানে ক্ষুদ্র ক্ষেত্রফল। ক্ষুদ্র বোঝাতে আমরা ডি ইউজ করি, ক্ষুদ্র
ক্ষেত্রফল। আর তোরা ম্যাথমেটিক্সে এটা ভালো আরো করতে পারবি, যখন তোরা অন্তর্কলন বা অবকলন করবি তখন তোরা আরো ভালো করে এই জায়গাটা জানতে পারবি, ঠিক আছে। ক্ষুদ্র ক্ষেত্রফল, তাহলে এই ঘনকোণের যে সমীকরণ সেটা হবে ওমেগা ইকুয়াল টু ডি এ বাই আর স্কোয়ার। তাহলে ঘনকোণের সাথে এই ব্যাসার্ধের সম্পর্ক কিন্তু এখানে বর্গের ব্যস্তানুপাতিক, তাই না, 1/r স্কোয়ার, এটা একটু মনে রাখবি, বর্গের ব্যস্তানুপাতিক। আচ্ছা, আরো কিছু কিছু রাশি আছে দেখ পরে, যেমন ভরবেগের মাত্রা, ভরবেগ, ভর ইন্টু বেগ। আচ্ছা, ভরবেগকে আমরা প্রকাশ করব, ভরবেগকে আমরা প্রকাশ করি পি দিয়ে, স্মল পি। স্মল পি ইকুয়াল টু ভর মানে এম আর বেগ মানে ভি। তাহলে সুতরাং এর যদি মাত্রা বের করতে বলে তাহলে ভরের মাত্রা বের করতে হবে আর গতিবেগের মাত্রা বের করতে হবে। মাত্রাগুলো যদি আমরা মানগুলো বসিয়ে দিই, ভরের মাত্রা মানে হচ্ছে এম, আর গতিবেগের মাত্রা আগে বার করেছিলাম এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। তাহলে একসাথে যদি এদের লিখতে হয়, মাত্রীয় সংকেত দাঁড়াবে এম টু দি পাওয়ার 1 এল টু দি পাওয়ার 1 টি টু দি পাওয়ার -1। আচ্ছা, তোরা শুধু একটু মনে রাখিস, এই পাওয়ার যখন 1 থাকবে, -1 না, যখন 1 থাকবে তখন সেগুলোকে আর না মানে নাও লেখা যায়, আর ওইভাবেও লেখা যেতে পারে। যেমন শুধু এম লিখলেও চলবে, শুধু এল লিখলেও চলবে, শুধু টি টু দি পাওয়ার -1। ওই যে কিছু লেখা নেই মানে মনে রাখবি তোরা, সেটা কিন্তু 0 না, সেটা অবশ্যই 1 হবে, ঠিক আছে, 0 না কিন্তু। এটা গেল মাত্রিক সংকেত কার, ভরবেগের। আর যদি মাত্রা জিজ্ঞেস করি, সুতরাং ভরবেগের মাত্রা, ভরবেগের মাত্রা তোরা জানিস কিভাবে লিখতে হয়, দৈর্ঘ্যের ক্ষেত্রে ভরের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে। দৈর্ঘ্যের ক্ষেত্রে কত হবে, দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে পাওয়ার 1 আর ভরেরও পাওয়ার 1। তাহলে দৈর্ঘ্যের ক্ষেত্রে 1, ভরের ক্ষেত্রে 1 আর সময়ের ক্ষেত্রে -1। বোঝা গেল? আচ্ছা, নেক্সট কার্যের মাত্রা বের করে দেখাচ্ছি। দেখ, কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। আচ্ছা, এখানে মনে রাখবি কার্যকে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, বলকে এফ দিয়ে প্রকাশ করা হয়, সরণকে এস দিয়ে প্রকাশ করা হয়। এস, ডি, এক্স, আর অনেক কিছু দিয়ে প্রকাশ করা হয়, আমি আপাতত এস দিয়ে প্রকাশ করে দেখাচ্ছি। তাহলে কার্যের মাত্রা যদি আমরা এখানে বের করতে চাই, তাহলে আমরা বলতে পারবো কার্যের মাত্রা ইকুয়াল টু বলের মাত্রা আর সরণের মাত্রা, তাই তো? তাহলে বলের মাত্রা আমরা আগের দিন দেখেছি এম এল টি -2, আর সরণের মাত্রা মানে এল। এটা যদি একসাথে লেখা হয় তাহলে এম এল স্কোয়ার টি -2। এম এর পাওয়ার কিছু নেই মানে তাহলে 1 আছে, তাই না, কিছু পাওয়ার নেই মানে 1, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এটা মাত্রীয় সংকেত। আর যদি মাত্রা বলতে হয় তাহলে এটা গেল কার্যের মাত্রীয় সংকেত। কার্যের মাত্রা, কার্যের মাত্রা দৈর্ঘ্যের ক্ষেত্রে, দৈর্ঘ্যের ক্ষেত্রে মনে রাখবে এই তিনটে জিনিসের ক্ষেত্রেই লেখা হয় স্পেশালি। ভরের ক্ষেত্রে যদি এখানে দৈর্ঘ্য, ভর আর সময় ছাড়া আরো কিছু থাকে তখন এখানে লিখতে হবে, অথবা সাধারণভাবে যদি যা থাকবে দৈর্ঘ্য, ভর, সময় তাদের ক্ষেত্রে লিখতে হবে। যদি এখানে অন্য কিছু থাকে, যেমন 7টি প্রাথমিক রাশি আমি বলেছিলাম না, তো 7টির মধ্যে যদি এখানে আরো কিছু থাকে তাহলে তখন সেখানে লিখতে হবে যে প্রবাহ মাত্রা যদি থাকে তাহলে প্রবাহ মাত্রার ক্ষেত্রে, বা তাপমাত্রা যদি থাকে তাহলে তাপমাত্রার ক্ষেত্রে, এইভাবে লিখতে হবে। এখন যেহেতু দৈর্ঘ্য, ভর আর সময় আছে তাই এই তিনজনের ক্ষেত্রে লিখতে হবে। দৈর্ঘ্যের ক্ষেত্রে কত হচ্ছে 2, ভরের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1 আর সময়ের ক্ষেত্রে -2। তাহলে এই গেল আমাদের কার্যের মাত্রা, বোঝা গেল? এইভাবে আমাদের পরবর্তীতে আমরা দেখতে পারি ক্ষমতার মাত্রা। ক্ষমতার সমীকরণ, ক্ষমতা হচ্ছে কার্য বাই সময়, কার্য বাই সময়। আচ্ছা, আপাতত আমরা শুধু ফর্মুলাগুলো মনে রাখবো। আমি তোদের গ্রুপে একটু ওই ফর্মুলাগুলোর পিডিএফটা তোরা বইয়ের মধ্যেও দেখবি, ঠিক আছে, বইয়ের মধ্যে আছে, আমি গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো। ক্ষমতায় করলো কার্য বাই সময়, ক্ষমতাকে আমরা ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করি। যেমন ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি, স্মল পি দিয়ে। আর ক্ষমতাকে কিন্তু আমরা ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করবো। তো এই চিহ্নগুলো একটু খেয়াল রাখতে হবে। কার্য মানে ডাব্লিউ, সময় মানে টি। তাহলে সুতরাং মাত্রীয় সংকেত যদি বের করতে হয়, তাই না, ক্ষমতার
এবার চাপকেও আমরা ক্যাপিটাল পি দিয়ে প্রকাশ করি, তাহলে কিন্তু টপিক ওয়াইজ সিম্বলের মানে চেঞ্জ হয়, তো এটা একটু খেয়াল রাখতেই হবে আমাদের, ঠিক আছে? তো চাপের মাত্রা চাপ দেখেছিস তো, আমি আর চাপ বলছি। ক্ষমতার মাত্রা হবে কার্যের মাত্রা আর নিচে সময়ের মাত্রা। কার্যের মাত্রা একটু আগেই দেখলাম আমরা, এম কি দেখলাম একটু আগে, এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর নিচে সময়ের মাত্রা টি। তাহলে এটা হয়ে যাবে কার্যের মাত্রা, ক্ষমতার মাত্রা হয়ে যাবে এম এম এল স্কোয়ার থাকলো, এম এর পাওয়ার ওয়ান, এল স্কোয়ার। আচ্ছা টি এখানে ওয়ান, কিছু নেই মানে ওয়ান, কিছু নেই মানে ওয়ান, ওয়ান যদি উপরে চলে যায় তাহলে মাইনাস ওয়ান হবে, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টু গুণ করলে পাওয়ার যোগ হবে, তাহলে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস। এই জায়গাটা সবাই বুঝতে পেরেছিস নিশ্চয়ই? আমি তাও দেখিয়ে দিচ্ছি, দেখ এম এল স্কোয়ার টি মাইনাস টু, আর এটা যখন উপরে চলে যাবে এটা হয়ে যাবে টি মাইনাস ওয়ান, টি মাইনাস ওয়ান। এবার এই দুইটি গুণ করলে পাওয়ার যোগ হয়ে যাবে, তাই না? পাওয়ার যোগ হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। বোঝা গেল এবার? আচ্ছা, এটা গেল মাত্রীয় সংকেত বা মাত্রাগত ফর্মুলা। আর যদি মাত্রা জিজ্ঞেস করতে হয় তখন তোরা জানিস কিভাবে লিখতে হয়, যে সুতরাং ক্ষমতার মাত্রা, ক্ষমতার মাত্রা দৈর্ঘ্যের ক্ষেত্রে, যেহেতু এখানেও তাই, দৈর্ঘ্যের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে আর সময়ের ক্ষেত্রে, ভরের ক্ষেত্রে সময়ের। দৈর্ঘ্যের ক্ষেত্রে কত? দৈর্ঘ্যের ক্ষেত্রে হচ্ছে টু, ভরের ক্ষেত্রে ওয়ান, আর সময়ের ক্ষেত্রে মাইনাস থ্রি। এই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখ ক্ষমতার পরে আছে পিডিএফ এ। আচ্ছা, এবার একটা সুন্দর পয়েন্ট করা আছে, সেটা হচ্ছে একই মাত্রাযুক্ত ভৌত রাশি। কিছু কিছু ভৌত রাশি আছে যাদের মাত্রা কিন্তু সমান হয়। তো পিডিএফটা দেখলে বুঝতে পারবি, যাদের নোট করা আছে তারা হয়তো দেখে নিয়েছিস অলরেডি আগে। তো আমি একটু ওই পয়েন্টে লিখে দিচ্ছি যে একই মাত্রাযুক্ত রাশি, একই মাত্রাযুক্ত রাশি কেমন, একটু দুটো উদাহরণ দিই তাহলে বুঝতে পারবি। দেখবি প্রথমে বল, ওজন আর টান, এই দুটোই লেখা আছে, ঠিক আছে? বল, ওজন এবং টান সবারই মাত্রা সেম, মানে বল, বলের মাত্রা, ওজন, ওজনের মাত্রা, আর টান, টান মানে এটা দড়ির টান। দড়ির টান বলতে তোরা এরকম বলতে পারিস, ধর এটা একটা ফিক্সড জায়গা, এখান থেকে একটা রশি দিয়ে একটা বস্তুকে ঝোলানো আছে, এই বস্তুর ভর হচ্ছে এম, ঠিক আছে? তাহলে মনে রাখবি যে ওজন সবসময় বস্তুর নিচের দিকে ক্রিয়াশীল হবে, ওজনকে আমরা বলি এমজি, এটা ওজন, ওজনকে আমরা এমজি বলি। ওজন সবসময় নিম্নমুখী, কারণ অভিকর্ষ বলের জন্য এটা হয়, মানে মহাকর্ষ বলের জন্য। তাহলে ওজন নিচের দিকে, আর এই যে দড়ি দিয়ে বাঁধা আছে না, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছিস, এই বিন্দুতে টান সবসময় ওপরের দিকে হবে, একে আমরা টি দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে টান। তাহলে এই টান, এই ওজন আর এই বল, এদের তিনজনের মাত্রা সমান। মাত্রা সমান বলতে আমি এখানে লিখে দিচ্ছি স্টার মার্ক দিয়ে, যেহেতু মাত্রা সমান তাই বলা যায় এদের একক সমান হবে, একক সমান। আগের দিন বলেছিলাম মাত্রা লেখার সুবিধা, মাত্রা লেখা আমরা একক এমনি বলতে পারি, যেমন আমি যদি বলি এম এল টি মাইনাস টু, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এককগুলি কি হবে, তোরাই বল, তোরা নিশ্চয়ই বুঝে গেছিস এককগুলো কি হবে। ভর, এম মানে ভর, পাওয়ার হচ্ছে এক, তাহলে কেজি হবে, ইন্টু ডট দিয়ে লিখতে হয়, এল মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের এসে একক মিটার, আর টি মানে সময়, সময় একক সেকেন্ড, পাওয়ারে মাইনাস টু হবে, সেকেন্ড মাইনাস টু। তাহলে মাত্রা জানা থাকলে কিন্তু আমরা একক তাড়াতাড়ি লিখে নিতে পারবো, তাই না? আচ্ছা, এরকম বল, ওজন, টান গেল। এর পরবর্তীতে দেখা আছে ভরবেগ আর বলের ঘাত। ভরবেগ হচ্ছে একটা রাশি, তোদের দেখিয়েছিলাম, ভরবেগের মাত্রা নির্ণয়। ভরবেগকে আমরা স্মল পি দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা বলতে পারি ভর ইন্টু বেগ, তাই না? এম ইন্টু ভি।
তো ভরবেগের মাত্রা আমি তোদের দেখিয়েছিলাম ডাইরেক্ট, আমি এখানে লিখে দিচ্ছি যে পি এর মাত্রা, যেহেতু এটা অলরেডি আমাদের নির্ণয় করা আছে। দেখ ভরবেগের মাত্রা আমরা নির্ণয় করেছি, দেখ ভরবেগের মাত্রীয় সংকেত হচ্ছে এম এল টি মাইনাস ওয়ান। তাহলে এর মাত্রা হবে এম এল টি মাইনাস ওয়ান, এম এল টি মাইনাস ওয়ান। আর যেটা বললাম এখানে যেটা লেখা আছে সেটা বলের ঘাত। বলের ঘাত অপর একটি রাশি, এরও ফর্মুলা আমাদের একটু মনে রাখতে হবে। বলের ঘাত মানে বলের ঘাত ইকুয়াল টু বল ইন্টু সময়, বল ইন্টু সময়। তাই আমরা এদের মাত্রা যদি বের করি না, আমরা আলটিমেটলি দেখবো এই মাত্রাই বেরোচ্ছে। কিভাবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখ বলের ঘাতের যদি মাত্রা বলি তাহলে থার্ড ব্র্যাকেটে লিখতে হবে। তো বলের ঘাত আই দিয়েও প্রকাশ করা যায়, ঠিক আছে, ইম্পালস, ইম্পালস বলে। আচ্ছা তাহলে বল মানে হচ্ছে ফোর্স এফ, আর সময় মানে আমরা জানি টি। এদের মাত্রা যদি বার করতে হয় তাহলে এম ওয়ান এল ওয়ান টি মাইনাস টু, এটা বলের মাত্রা। আর টি মানে হচ্ছে টি, টি টু দি পাওয়ার ওয়ান হবে শুধু, তাই না, যেহেতু একটাই পাওয়ার আছে, টি এর পাওয়ার ওয়ান। এবার এতে যদি গুণ করি তাহলে মাইনাস টু প্লাস ওয়ান, গুণ করলে পাওয়ার যোগ হয়, মাইনাস টু প্লাস ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি এর মাত্রা দাঁড়াচ্ছে এম ওয়ান এল ওয়ান টি মাইনাস ওয়ান। দেখ এটার সাথে পুরো মিলে যাচ্ছে কিন্তু এম ওয়ান এল ওয়ান টি মাইনাস ওয়ান। তাহলে বলতে পারি বলের ঘাতের মাত্রা মাত্রীয় সংকেত আর ভরবেগের মাত্রীয় সংকেত কিন্তু সমান, বা বলের ঘাতের মাত্রা, মাত্রা মানে এই পাওয়ার গুলো দিয়ে বলতে হবে, আর ভরবেগের মাত্রা কিন্তু সমান। বোঝা গেল? আচ্ছা, এরকম পরবর্তীতে যে শক্তি আর কার্য, কার্য ও শক্তি, কার্যের মাত্রা আর শক্তির মাত্রা সমান, এটাও নির্ণয় করে দেখানো আছে, তোরা একটু দেখে নিবি। আবার টর্ক, টর্ক ইকুয়াল টু টর্ক, এই তিনজনের মাত্রা সমান। আমি শক্তি আর টর্কটা একটু দেখিয়ে দিচ্ছি, তোদের কার্য তো নির্ণয় করা আছে আজকে। এই যে কার্যের মাত্রা দেখ, এখানে চেক কর, কার্যের মাত্রা লেখা আছে এম এল স্কোয়ার টি মাইনাস টু, এম এল স্কোয়ার টি মাইনাস টু, মাত্রীয় সংকেত যেটা। আমি মাত্রা বলছি হয়তো বারবার, কিন্তু আসলে এটা মাত্রীয় সংকেত, আর এই যে হচ্ছে মাত্রা। আমরা যদি ওখানে বার করি, দেখ কার্যের মাত্রা আমি লিখে দিচ্ছি এখানে, কার্য এর মাত্রা হবে এম এল স্কোয়ার টি মাইনাস টু, কিছু লিখলাম না, তার মানে ওয়ান আছে। শক্তির মাত্রা থাকে, আমি যদি গতিশক্তির মাত্রা বের করি, আমরা গতিশক্তির সমীকরণটা একটু জানি, তোরা হয়তো জানিস, হাফ এম ভি স্কোয়ার, তাই না, হাফ এম ভি স্কোয়ার। তার মানে এটা হাফের মাত্রা। আমি বলে দিয়েছিলাম তোদের সংখ্যার কোনো মাত্রা হয় না, ভরের মাত্রা আর ভি এর মাত্রা। তাহলে হাফের মাত্রা নেই, ভর মানে হচ্ছে এম, আর গতিবেগ মানে এল টি মাইনাস ওয়ান, এটা টু দি পাওয়ার মানে এর স্কোয়ার হয়ে যাবে। এবার এই দুই দিয়ে সবাইকে গুণ হবে, তাহলে আলটিমেট এটা দাঁড়াবে, দেখ এম তো এমই থাকলো, আর এল স্কোয়ার হয়ে যাবে, আর টি এর মাইনাস টু হয়ে যাবে, এটা মানে গুণ হয় তখন, তাই না, এরকম পাওয়ারে থাকলে পাওয়ারগুলো গুণ হবে। তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস টু, দেখ চেক করে দেখ মিলে যাচ্ছে, তাই না, মিলে যাচ্ছে, এখানে ইয়েগুলো মাত্রাগুলো মিলছে। আর টর্ক যদি বলি, দেখ টর্কও মিলে যাবে, টর্ক মানে হচ্ছে বল ইন্টু দূরত্ব, বল ইন্টু দূরত্ব, এটা লম্ব দূরত্ব হয়, পরে এটাও জানতে পারবি তোরা। তাহলে এখানেও বল আর সরণি হচ্ছে বলের বলের মাত্রা, আর দূরত্ব মানে হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের মাত্রা। তাহলে আলটিমেটলি এটা হয়ে যাচ্ছে আমাদের এম এল টি মাইনাস টু, আর দূরত্ব মানে এল, তাহলে এল আর এল গুণ করলে এল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এটাও দাঁড়াচ্ছে এম এল স্কোয়ার টি মাইনাস টু। বুঝতে পারলি? তাহলে এই তিনটি রাশির মাত্রা কিন্তু সমান। এইভাবে মাত্রা মানে একই মাত্রাযুক্ত রাশি পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। এরপরের পয়েন্টটা তোরা যদি খেয়াল করিস, বলেছে মাত্রাহীন রাশি, মাত্রাহীন রাশি, কাদের মাত্রাহীন রাশি বলবো? দেখ মাত্রাহীন রাশি কাদের বলবো, এটা আমরা বলতে পারি মাত্রাহীন রাশি, যে আমি একটা জাস্ট একটা সূত্র দিয়ে দিচ্ছি, তাহলে তোরা বুঝতে পারবি যে কারা মাত্রাহীন রাশি হবে। ঠিক আছে, মনে রাখবি এটা, যে যে সমস্ত রাশি, যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয়
রাশির অনুপাত, সমজাতীয় রাশির অনুপাত, তাদের একক ও মাত্রা থাকে না। যেমন তোদের বই পিডিএফ এর মধ্যে দেখবি উদাহরণও দেওয়া আছে, আমি উদাহরণগুলো দেখাচ্ছি। যেমন কোনটা আমি একটু পরে আসছি, আগে বিকৃতি আর প্রতিসরাঙ্ক। যেমন ধর বিকৃতি একটি ভৌত রাশি, ঠিক আছে, বিকৃতি একটা ভৌত রাশি। বিকৃতি মানে বলা হচ্ছে যে দৈর্ঘ্যে বৃদ্ধি বা হ্রাস, আর নিচে বলা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য, তো দৈর্ঘ্য বৃদ্ধি বা হ্রাস যাই হোক একটা দৈর্ঘ্যই হবে, আর প্রাথমিক দৈর্ঘ্য একটি দৈর্ঘ্য। তো বলেছে এদের যদি আমি ধর একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যে এদের মানগুলো যদি আমরা লিখি, সাপোজ ধর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে 0.02 মিটার, আর প্রাথমিক দৈর্ঘ্য ছিল 7 মিটার। তাহলে এই যে মিটার মিটার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে এককগুলো ক্যান্সেল, আলটিমেটলি এর কোনো মানে এককই থাকলো না। একক না থাকলে মাত্রা কোথা থেকে থাকবে, তাই না? কারণ আমরা জানি মাত্রা দিয়েই কিন্তু এককগুলোকে বার করা যায়। যাদের এককই নেই তাদের কোনো মাত্রা নেই। তাহলে 0.02/7, তাহলে এটি একটি, এরকম করে লিখে দিচ্ছি আমি, এটি একটি এককবিহীন ও মাত্রাবিহীন রাশি। তাহলে যদি কোশ্চেন আসে একটি মাত্রাবিহীন রাশির নাম লেখো, তাহলে বিকৃতি বলতে পারিস তোরা। বোঝা গেল? আরেকটি উদাহরণ আমি দিচ্ছি, প্রতিসরাঙ্ক। একে আমরা বলি প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ককে আমরা মিউ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে, মিউ। প্রতিসরাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করি, আর মিউ এর সমীকরণ হচ্ছে মিউ ইকুয়াল টু শূন্য মাধ্যমে, এই ফর্মুলাগুলো পরে তোদের মুখস্থ হয়ে যাবে। আলোর বেগ, আপাতত এই চ্যাপ্টারের জন্য মনে রাখ, আলোর বেগ বাই যে কোনো মাধ্যমে, শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমে আলোর বেগ। আলটিমেটলি দুটোই তো আলোর বেগ, তাই না? আলোর বেগ। এবার শূন্য মাধ্যমের জন্য তোরা জানিস, শূন্য মাধ্যম ধরে নেই এটার মান 3 × 10⁸, যেটা আমরা জানি মিটার পার সেকেন্ড। আর নিচে ধরে নিচ্ছি আমরা 5 × 10⁻² মিটার পার সেকেন্ড। তো আবার সেই একই কথা, মিটার পার সেকেন্ড তো ক্যান্সেল হয়ে যাবে, তো এর কোনো একক থাকলো না। আলটিমেটলি এটার উত্তরটা দাঁড়াবে 3/5 ইন্টু, আচ্ছা 10⁻² উপরে চলে গেলে -2 হবে, তাহলে 10⁻8 - 2, কোনো একক নেই, কোনো মাত্রাও থাকবে না, তাহলে 3/5 × 10⁻6। বোঝা গেল? এর কোনো একক নেই, মাত্রা নেই, অর্থাৎ এটি একটি এককহীন মাত্রাহীন রাশি। তাহলে এটি একটি এককহীন মাত্রাহীন রাশি। তা আমরা বলার উদ্দেশ্য কি, যখনই দেখবো একই রকমের রাশির অনুপাত, তখন তারা সবসময় কি হবে, এককহীন আর মাত্রাহীন হবে। এখানেও ঠিক তাই দেখলাম, যে দৈর্ঘ্যের বৃদ্ধি আর এদিকে দৈর্ঘ্য, দুটো একই রাশির অনুপাত, তাই এরাও কি হবে, এককবিহীন মাত্রাবিহীন রাশি। দুটি একই জাতীয় রাশি যদি হয়, তাহলে তারা সবসময় একক আর মাত্রাবিহীন হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে যেটা আমরা বলছিলাম, যে আমি তোদের হয়তো আগে বলেছি যে কোনো ধ্রুবকের কোনো মাত্রা হয় না, কোনো ধ্রুবক বা সংখ্যার কোনো মাত্রা হয় না। মাত্রা নেই মানে ধর আমি এরকম বললাম হাফের মাত্রা হবে না 1, মানে কোনো মাত্রা নেই। অথবা m⁻0, l⁻0, t⁻0, আমি বলেছিলাম যদি মাত্রা না থাকে তাহলে এইভাবে লেখা যায়, ধর 100, এদের কিন্তু কোনো মাত্রা হবে না, হয় 1 লিখবি, না হলে m⁻0, l⁻0, t⁻0। ধর √2, m⁻0, l⁻0, t⁻0, ধর পাই, এদের কোনো মাত্রা নেই। হ্যাঁ, এটা মাত্রাহীন। ধ্রুবকের কোনোদিনও, মানে সংখ্যার কোনোদিনও মাত্রা হয় না। কিন্তু
কিছু কিছু ধ্রুবক আছে যাদের এককও আছে মাত্রাও আছে, এটা ইন্টারেস্টিং ব্যাপার। বলেছে কিছু একক ও মাত্রাযুক্ত ধ্রুবক, এটা নির্দিষ্ট পরিমাণে আছে তাই আমাদের মনে রাখার সুবিধা। যেমন কিছু একক আর মাত্রাযুক্ত ধ্রুবক বলতে প্রথম যেটা হয় সেটা দেখ, লেখা আছে মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবক যাকে আমরা ক্যাপিটাল জি দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল জি। নিউটনের মহাকর্ষ সূত্রের ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, এটা পরে যখন চ্যাপ্টারটা আসবে তোরা ভালো করেই পড়তে পারবি, আরো পরিষ্কারভাবে তোরা জানতে পারবি এখানে। কিন্তু সমীকরণটা আপাতত জাস্ট আমি লিখে দিচ্ছি তোদের বোঝানোর জন্য। এফ ইকুয়াল টু মানে মহাকর্ষ বল ইকুয়াল টু জি m1 m2 বাই আর স্কোয়ার। তোরা হয়তো জানিস যেখানে m1 m2 হচ্ছে ভর, এই m1 এরা ভর, m2 এটাও ভর, এটা হচ্ছে বল, এটা হচ্ছে দূরত্ব, তাই না? এটা দূরত্ব। যেমন উদাহরণ দিচ্ছি, ধর এখানে একটা বস্তু আছে আর এখান থেকে এখানে একটা বস্তু আছে, এটা m1 ভরের, এটা m2 ভরের, আর এদের মধ্যবর্তী দূরত্ব 4। তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বল তার সমীকরণ হচ্ছে এটা। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এবার দেখ, যদি জি আমাদের বার করতে হয়, যদি জি বার করতে হয় এখান থেকে, তাহলে কোনাকুনি গুণ করে, এখানে এফ এর নিচে 1 আছে, এবার কোনাকুনি যদি গুণ করিস তাহলে জি m1 m2 ইকুয়াল টু হয়ে যাবে এফ ইন্টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে জি যদি বার করিস তোরা, তাহলে জি ইকুয়াল টু হয়ে যাবে এফ আর স্কোয়ার, নিচে হয়ে যাবে m1 m2। এবার যদি এর মাত্রা বার করিস, দেখ এর মাত্রা চলে আসবে। জি এর যদি মাত্রা বার করি আমরা, তাহলে উপরে হয়ে যাবে বলের মাত্রা, এদিকে ব্যাসার্ধের মাত্রা তার স্কোয়ার থাকবে, আর নিচে হচ্ছে ভরের মাত্রা মানে m1 এর মাত্রা আর m2 এর মাত্রা। আর তোরা প্রত্যেকেই জানিস এদের প্রত্যেকের মাত্রা আমরা আগেই নির্ণয় করে ফেলেছিলাম, সেটাই আমি একটু লিখে দিচ্ছি ডাইরেক্ট। এদের মাত্রা যদি আমরা লিখি, তাহলে বলের মাত্রা হচ্ছে m(l)(t)-2, আর এখানে ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য, তাহলে l তার স্কোয়ার, নিচে হচ্ছে দুটোই ভর, তাহলে এটাও হবে m, এটাও হবে m, দুটোই ভরের মাত্রা। আচ্ছা এখান থেকে একটু খেয়াল কর, একটা ভরের মাত্রা ক্যান্সেল হয়ে যাবে, তাই না? তার আলটিমেট থাকলো আমাদের এই m যদি উপরে যায় এর পাওয়ার কিছু নেই মানে 1, উপরে গেলে -1, তাহলে এটা হয়ে যাবে m⁻⁻1, l আর l স্কোয়ার মিলে l³ হয়ে যাবে, আর t⁻²। দেখ তাহলে মহাকর্ষীয় ধ্রুবক বলছি আমরা, অথচ এর কিন্তু মাত্রা আছে, আর মাত্রা যদি থাকে তাহলে আমরা একক বার করতে পারবো। এখান থেকে আমি তো শিখিয়েছিলাম যে একক থেকে, মাত্রা থেকে একক বার করা যায়। এখান থেকে এককটা কি বেরোবে বল, m এর পাওয়ার 1, তার মানে m মানে ভর, তাহলে kg⁻⁻1 ইন্টু l মানে দৈর্ঘ্য, দৈর্ঘ্যের পাওয়ার কিউব, তাহলে মিটার এর কিউব হয়ে যাবে, ইন্টু টি মানে সময়, তাহলে সেকেন্ড, second⁻². হবে। বোঝা গেল? তাহলে মহাকর্ষীয় ধ্রুবকের একক আর মাত্রা কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারবো। এবং মহাকর্ষীয় ধ্রুবক এমন একটি ধ্রুবক যার কিন্তু এককও আছে মাত্রাও আছে। সাধারণভাবে আমরা কি জানি যে কোনো ধ্রুবকের কিন্তু কোনো মাত্রা থাকে না, ব্যতিক্রম হচ্ছে এই যে এগুলো মহাকর্ষীয় ধ্রুবক। দেখ তার পরবর্তীতে প্ল্যাঙ্কের ধ্রুবক আছে, প্ল্যাঙ্কের ধ্রুবক আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, তাই না? প্ল্যাঙ্কস কনস্ট্যান্টকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি, স্মল এইচ। আর স্মল এইচ এর ফর্মুলাটা দেওয়া আছে, দেখ এইচ ইকুয়াল টু E/নিউ। তোরা আপাতত ফর্মুলাগুলো মনে রাখবি, হ্যাঁ? E/নিউ, এটাকে নিউ বলে, ঠিক আছে? একে বলা হয় নিউ। গ্রিক সেই আলফা, বিটা, গামা, ডেল্টা, থিটার মতো এটা হচ্ছে নিউ, E/নিউ। যেখানে এইচ হচ্ছে ধ্রুবক, ই মানে শক্তি, ই মানে শক্তি, আর এটা হচ্ছে কম্পাঙ্ক। তোদের এদের মাত্রাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? এবার যদি এইচ এর মাত্রা বার করার চেষ্টা করি আমরা, তাহলে এইচ এর মাত্রা যদি আমাদের বার করতে হয়, তাহলে ওপরে ই এর মাত্রা আর নিচে হচ্ছে আমাদের নিউ মানে কম্পাঙ্ক, নিউ এর মাত্রা বার করতে হবে। ই এর মাত্রা হয়, আমরা শক্তি আর কার্য বার করেছিলাম, দেখ একবার, এই যে কার্য, শক্তি, টর্ক। শক্তির মাত্রা, গতিশক্তির মাত্রা বার করেছিলাম mL²T-2, সেটাই করবো, mL²T-2। শক্তি মানে হচ্ছে mL²T-2। আর কম্পাঙ্ক আমি একটু লিখে দিচ্ছি এখানে, কম্পাঙ্ক মানে হচ্ছে 1/সময়, মনে থাকবে? কম্পাঙ্ক মানে 1/সময়। তাহলে এটাকে আমরা বলতে পারি
নিউ ইকুয়াল টু 1/T অথবা টি ইনভার্স। তাহলে এখানে যদি টি ইনভার্স লিখি তাহলে এই কম্পাঙ্কটা উপরে চলে যাবে, তাই না? টি ইনভার্স লিখলে তো টি ইনভার্স যদি উপরে চলে যায় তারপরে -2 + 1 হয়ে যাবে, এটা +1 হবে। তাহলে -2 + 1 মানে এটা হয়ে যাবে আমাদের ml² t⁻⁻1, তাই না? -2 + 1 -1। তোরা একটু পিডিএফটা ঠিক করে নিবি, পিডিএফ এর ওখানে দেখবি ওটা -3 করা আছে, ওটা -1 হবে। হ্যাঁ, সবাই তাহলে একটু পিডিএফটা ঠিক করে নিবি, ওখানে -1 করতে হবে, ঠিক আছে? -1 করতে হবে, এটা একটু দেখে নিবি। এরপরে দেখ বোল্টজম্যান কনস্ট্যান্ট আছে, তোরা একটু দেখে নিবি পিভি = কেটি, কে এর মাত্রা ওখান থেকে বার করা হয়েছে, এটাও একটু ধ্রুবক। আর এর পরবর্তীতে মনে হয় সান্দ্রতা গুণাঙ্ক বা সান্দ্রতাঙ্ক আছে, ওখানেও দেখবি ওই চেঞ্জ দিয়ে একটা সমীকরণ আছে, ওই সমীকরণ ওয়াইজ আমাদের কিন্তু মাত্রা বার করা আছে। তো কিছু কিছু ধ্রুবক, তারপরে মোলার আপেক্ষিক তাপগ্রাহিতা আছে, সবগুলো পড়বো আমরা। কিন্তু এই মুহূর্তে তোদের যেহেতু চ্যাপ্টারগুলো পড়া হয়নি আমাদের, তাই আমি ডিটেলস বলছি না, আপাতত তোরা মনে রাখবি এগুলো, ঠিক আছে? পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তা একটু তোরা ধ্রুবকগুলোর মাত্রা একটু দেখে রাখবি, ঠিক আছে? আর নিচের দিকে দেখবি একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে আমরা কিন্তু একই রকমের একক বা মাত্রাকে যোগ করতে পারি। মানে বলার উদ্দেশ্য এটা যে 1 কেজির সাথে 2 মিটার কিন্তু যোগ করা যাবে না, হ্যাঁ, কিন্তু 1 কেজির সাথে 2 কেজি যোগ করা যাবে, এটা হয়ে যাবে 3 কেজি। আবার 10 মিটারের সাথে 5 মিটার যোগ করা যাবে, তাতে হয়ে যাবে 15 মিটার। তার মানে একই রকমের রাশির যোগ বিয়োগ সম্ভব, বিপরীত বা বিভিন্ন রকম রাশির মধ্যে কিন্তু যোগ বিয়োগ সম্ভব না, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? যোগ বা বিয়োগ যেটাই বল, এইভাবে সম্ভব লেখা যেতে পারে। আচ্ছা, এরপরে একটা ইম্পর্টেন্ট টপিক আসবে যাকে আমরা বলি হচ্ছে মাত্রা বিশ্লেষণ। পরীক্ষাতে একদম শিওর শর্ট কোয়েশ্চেন পাবি এখান থেকে, ঠিক আছে? মাত্রা বিশ্লেষণ। তা আমরা এবার মাত্রা বিশ্লেষণ দেখবো, তোরা একটু পিডিএফটা নোট করে নিবি পজ করে, ঠিক আছে? দাও। আচ্ছা, এবার তাহলে আমরা দেখবো মাত্রা বিশ্লেষণ। ঠিক আছে, মাত্রা বিশ্লেষণ ডাইমেনশনাল অ্যানালাইসিস বলে। ডাইমেনশনাল অ্যানালাইসিস। আচ্ছা, একটু পিডিএফটা দেখবি সবাই, ওখানে লেখা আছে দেখবি। মাত্রা বিশ্লেষণ হলো এমন একটি পদ্ধতি, মাত্রা বিশ্লেষণ হলো এমন একটি পদ্ধতি যার দ্বারা ভৌত রাশিকে মাত্রাগতভাবে প্রাথমিক বা মৌলিক রাশির সাহায্যে বিশ্লেষণ করা যায়। তার মানে বিভিন্ন ভৌত রাশি যেগুলো আছে বা লব্ধ রাশি যেগুলো আছে সেগুলোকে প্রাথমিক রাশির সাহায্যে বিশ্লেষণ করা যায় মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে, ঠিক আছে? আর 2 নম্বরে লেখা আছে দেখ, মাত্রা বিশ্লেষণের ক্ষেত্রে মাত্রার ধারণা, তার মানে মাত্রা কোন রাশির মাত্রা কি সেটা আমাদের মনে রাখতে হবে প্রথমত। আর দ্বিতীয়ত বলেছে সমমাত্রিক নীতির ধারণা রাখা বিশেষ প্রয়োজন। সমমাত্রিক বলতে যেটা একটু আগে তোদের বোঝাচ্ছিলাম, যে ধর একটু আমি এখানে লিখে দিই, সমমাত্রিক নীতি বা সমমাত্রার নীতি বলে, ঠিক আছে? যেমন ধর দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য, তাই না? এই দুজনকে যোগ করা যায়, আর দৈর্ঘ্য আর দৈর্ঘ্য যোগ করলে কিন্তু দৈর্ঘ্যই হয়। এমন না যে দৈর্ঘ্য আর দৈর্ঘ্য যোগ করলে এখানে ওজন মানে কেজি হয়ে যাবে, কিলোগ্রাম, তাই না? ওজন বা উচ্চতা হয়ে যাবে, মিটার হয়ে যাবে, এমন না। দৈর্ঘ্য আর দৈর্ঘ্য যোগ করলে অবশ্যই দৈর্ঘ্য হবে। ঠিক একইভাবে দৈর্ঘ্যের মাত্রা প্লাস দৈর্ঘ্যের মাত্রা যদি যোগ করিস তাহলে দৈর্ঘ্যের মাত্রা হবে। 2 ইন্টু দৈর্ঘ্য করে দিস না কিন্তু এখানে আবার, যে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য, সেটা না। এখানে সেন্সটাকে বোঝাচ্ছে যে দৈর্ঘ্যের মাত্রার সাথে দৈর্ঘ্য রাশির সাথে যদি দৈর্ঘ্যের রাশি যোগ করি তাহলে আবার দৈর্ঘ্যের রাশিকে কিন্তু আমরা পাবো। সংখ্যাগুলো যোগ হতে পারে কিন্তু রাশিগুলো কিন্তু ওরকম একই রকমই থাকবে, আলাদা হয়ে যাবে না। ঠিক একইভাবে মাত্রার ক্ষেত্রেও তাই। আবার এরকম তোরা বলতে পারবি না যে এখানে এল আছে দৈর্ঘ্যের মাত্রা, এখানে আবার L² আছে, না, এদের যোগ করা যাবে না, এদের যোগ করা যাবে না, একই রকমেরই হতে হবে। পাওয়ার মানে ঘাত একই রকম হতে হবে, বোঝা গেল? হ্যাঁ, তোরা বলতে পারিস L², আবার এখানে L², এরা যোগ হতে পারে, অবশ্যই যোগ হবে।
এরা যোগ করলে এদের কিন্তু যোগের মাত্রা মানে এল স্কোয়ারের মাত্রাই হবে। বোঝা যাচ্ছে কি বলার চেষ্টা করলাম? আবার আর একটা উদাহরণ দিচ্ছি, ধর ভর প্লাস ভর, মানে ভরের সাথে ভর যোগ করলে ভরই হবে, তার মানে এম প্লাস এম ইকুয়াল টু এমই হবে। আমি একটা মাত্রাতে বলছিলাম, হয়তো এরকম হতে পারে যে গতিবেগ প্লাস গতিবেগ ইকুয়াল টু সবসময় গতিবেগই আসবে, এমন না যে গতিবেগ আর গতিবেগ যোগ করলে ত্বরণ চলে আসবে। যোগ করার কথা বলা হচ্ছে কিন্তু এখানে, যোগ অথবা বিয়োগ, ঠিক আছে? তা গতিবেগের মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, তোরা দেখে নিবি, প্লাস এল টি মাইনাস ওয়ান, এখানেও তাহলে কি আসবে? এল টি মাইনাস ওয়ান। ধর সময়, তাহলে সময় প্লাস সময়, সবসময় মনে রাখবি এটা সময়ই হবে। তারপরে আমরা বলতে পারি টি প্লাস টি ইকুয়াল টু টি। বোঝা যাচ্ছে? সবসময় কিন্তু এইরকম একই রকমেরই আসবে, এরা আলাদা হবে না কোনোভাবেই আর কি। আচ্ছা, তাহলে এইরকম ধারণাগুলো রাখাটা সব থেকে বেশি প্রয়োজন, যে সমমাত্রিক ধারণা। আর আরেকটা কথা এখানে মনে রাখবি, যে সমমাত্রিক নীতি বলতে হলে দৈর্ঘ্যের সাথে দৈর্ঘ্য যোগ হবে, এটা 1 নম্বর। আর 2 নম্বরে আমি লিখে দিচ্ছি যে ধর একটা সমীকরণ আছে যে এস ইকুয়াল টু ভিটি, মানে সরণ বা দূরত্ব স্পেশালি এটা দূরত্বের ক্ষেত্রে প্রযোজ্য, এটা হচ্ছে গতিবেগ, গতিবেগ আর এটা হচ্ছে সময়। তো বলা হচ্ছে যে কোনো সমীকরণের বাঁ দিকে এবং ডান দিকে যে রাশিগুলো থাকবে যদি ইকুয়াল সাইন থাকে তাহলে এদের মাত্রা অবশ্যই উভয় দিকে সমান হতে হবে। তার মানে তোরা বলতে পারিস যে, আমরা বলতে পারি এস এর মাত্রা আর এদিকে ভি এর মাত্রা আর টি এর মাত্রা সমান হতে হবে। এই দুজনের মিলিত মাত্রা আর এখানে সিঙ্গেল মাত্রা, দুজনের মিলিত মাত্রা আর এই মাত্রাটা সমান হতে হবে, তবেই তাকে আমরা বলবো সমমাত্রার নীতি বা সমমাত্রিক নীতি। তা মাত্রা বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের এই দুটো কথা অবশ্যই মনে রাখতে হবে, যে যে কোনো সমীকরণের বাঁ দিকে আর ডান দিকে মোট মাত্রা একই হতে হবে, আর একই রাশির মধ্যে সবসময় বা একই মাত্রার মধ্যে সবসময় যোগ বিয়োগ সম্ভব। ঠিক আছে? যোগ বিয়োগ করে কিন্তু আবার সেই মাত্রাই আমরা পাবো, এমন না যে সময়ের মাত্রা প্লাস সময়ের মাত্রা ইকুয়াল টু 2 ইন্টু সময়ের মাত্রা, না ওরকম হবে। সময়ের মাত্রা প্লাস সময়ের মাত্রা মানে সময়ের মাত্রাই হবে। বোঝা গেল? তাহলে তো আমরা এরপরে কিন্তু মাত্রা বিশ্লেষণের পদ্ধতিগুলো আলোচনা করব। এখানে 3টে পদ্ধতি নিয়ে স্পেশালি আলোচনা করা হয় মাত্রা বিশ্লেষণের মধ্যে। দেখ ওখানে লেখা আছে, 4টি পদ্ধতি লেখা আছে ওখানে। তো প্রথমটা বলা হচ্ছে একটি একক থেকে অন্য এককে রূপান্তর। তাহলে একটি একক থেকে অন্য এককে রূপান্তর, এতদিন পর্যন্ত আমরা কিন্তু শর্টকাটে করতাম, তাই না? এবার আমাদের মাত্রা বিশ্লেষণের মাধ্যমে দেখাতে হবে একটি একক থেকে অন্য এককে রূপান্তর। 2 নম্বর বলেছে কোনো সমীকরণের মাত্রাগত সত্যতা যাচাই, মাত্রাগত সত্যতা যাচাই কোনো সমীকরণে। তারপরে বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক, বিভিন্ন প্রাকৃতিক রাশির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে পারি মাত্রা বিশ্লেষণের মাধ্যমে। আর বিভিন্ন ভৌত সমীকরণের, বিভিন্ন ভৌত সমীকরণের ধ্রুবকের মাত্রা, ধ্রুবক গুলির মাত্রা নির্ণয় করা যায়, মাত্রা নির্ণয় করা যায়। এই 4টি মাত্রা বিশ্লেষণের প্রয়োগ বলতে পারি, মানে এই এগুলোর অ্যাপ্লিকেশন আমাদের করতে হবে। ঠিক আছে? তো প্রথমে আমরা ওই একটি একক থেকে অন্য এককে রূপান্তর এই পরপর যেরকম করে সাজালাম সেইভাবে যদি আমরা শুরু করি। দেখ প্রথমে যেটা আছে কোনো সমীকরণের, আচ্ছা আগে আমরা পরপর যেভাবে লিখেছি সেইভাবে, ঠিক আছে? একটি একক থেকে অন্য একটি এককে রূপান্তর, যেমন তোরা জানি সেটা, মানে আমরা এটা প্রত্যেকেই জানি, তাও আমরা পরিবর্তন করে দেখাবো। তো প্রথম টপিকটা আমি লিখে দিই যে একটি একক থেকে অন্য এককে
রূপান্তর, একটি একক থেকে অন্য এককে রূপান্তর। যেমন আমরা জানতাম যে 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাই না? 1 নিউটন সমান 10⁵ ডাইন, 1 জুল সমান 10⁷ আর্গ, তাই না? এরকম আমরা জানতাম। বা ঘনত্বর যদি একক বলি 1 কেজি পার মিটার কিউব, একে আমরা বলতে পারি। কিলোগ্রামকে যদি গ্রামে কনভার্ট করি তাহলে আমরা এটাকে এইভাবে তো লিখতাম না, যে কেজি পার মিটার কিউব মানে নিচে মিটার কিউব আছে, একে যদি চেঞ্জ করতে হয় তাহলে 1 কেজিকে হচ্ছে গ্রামে করতে গেলে 1000 গ্রাম, আর মিটারকে সেন্টিমিটারে করতে গেলে 100 সেন্টিমিটার, আবার তার কিউব আছে, তাহলে এখানে কিউব হয়ে যাবে, এটা সেন্টিমিটার হয়ে যাবে, তাই না? সেন্টিমিটার কিউব। তাহলে যখন এদের ক্যালকুলেশন করব আমরা, কাটাকাটি করে কি দাঁড়াচ্ছে, উপরে 1000 আর নিচে একের পরে 3 যেহেতু, তাহলে 6টা শূন্য হবে, 1 2 3 4 5 6, আর এটা হয়ে যাবে গ্রাম, নিচে হচ্ছে সেন্টিমিটার কিউব। তাহলে এখানে 1 2 3 1 2 3, 3টে শূন্য কাটাকাটি গেল, তাহলে 1/1000 1/1000 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এইভাবে আমরা কনভার্ট করতাম, তাই তো? আচ্ছা, এখন কিন্তু আমাদের এইভাবে কনভার্ট করলে হবে না, আমাদের কিন্তু মাত্রা বিশ্লেষণের মাধ্যমে কনভার্ট করে দেখাতে হবে, ঠিক আছে? তো আমরা একটু চেঞ্জ করব, মানে করে দেখাবো। আগে আমরা 1 নিউটন বা 1 জুলকে আগে আর্গে কনভার্ট করে দেখাই, ঠিক আছে? 1 জুল ইকুয়াল টু 10⁷ আর্গ, আগে একে কনভার্ট করে দেখাই, তারপরে পিডিএফ এর মধ্যে এখানে যেটা লেখা আছে 10 জুল কার্যকে আর্গে রূপান্তরিত করো। আগে 1 জুল কার্যকে আমরা আর্গে রূপান্তরিত করব। তাহলে 1 জুল সমান কত আর্গ, এইভাবেই কোশ্চেন আসবে। আচ্ছা, তো সবার আগে জুলের মাত্রা আমাদের জানতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে জুল হলো কার্যের একক, এটা আমরা জানি, কার্যের একক বা শক্তির একক বলতে পারি, যার মাত্রা ইকুয়াল টু, তোরা একটু দেখে নিবি, mL²T-2, তাই না? এটা হচ্ছে কার্যের মাত্রা ছিল। এই যেই রাশির, মানে যেই এককের আমরা কনভার্সন করব, সেই এককটা কোন রাশির একক সেটা আমাদের সবার আগে জানতে হবে, আর সেই রাশির মাত্রাটা জানতে হবে, বোঝা গেল? নাহলে কিন্তু করা যাবে না। তো তাহলে জুল হলো কার্যের একক, যার মাত্রা হচ্ছে mL²T-2। এবার আমরা একদম শুরুতে একটা ফর্মুলা করেছিলাম, তোদের হয়তো মনে আছে, যে কিউ ইকুয়াল টু N1U1 ইকুয়াল টু N2 U2, এরকম একটা ফর্মুলা ছিল। এই ফর্মুলাটাই এখানে কাজে লাগবে, ঠিক আছে? N1U1 N2 U2, N মানে নিউমেরিক ভ্যালু ছিল, তোরা যদি একটু মনে থাকে দেখবি এটা নিউমেরিক ভ্যালু মানে সংখ্যা ছিল, সাংখ্যমান, আর এটা ছিল মনে হয় একক, এটা সাংখ্যমান, এটা একক, চেঞ্জ করলেও মান কিন্তু একই থাকে। এইটাকে আমরা সাজাবো হচ্ছে, একককে আমরা সাজাবো মাত্রা দিয়ে, ঠিক আছে? মাত্রা দিয়ে সাজাবো। তাহলে দেখ, বেসিক্যালি এখানে যেটা মানে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে, জুল মানে হচ্ছে এসআই একক, আর আর্গ মানে হচ্ছে সিজিএস একক। ওই বেসিক্যালি সিজিএস থেকে এসআইতে অথবা এসআই থেকে সিজিএস এ কনভার্সন গুলোই বেশি আসে পরীক্ষা, ঠিক আছে? আমরা এখানে করছি জুল থেকে আর্গে কনভার্ট করছি, মানে এসআই থেকে সিজিএস এ কনভার্ট করছি। তাহলে এখানে এইটাকে আমরা মনে করে দেখ, এটাকে একক বলতাম, এটাকে একক বলতাম, আর এদের আমরা বলতাম সংখ্যমান। তাহলে এটাকে এসআই একক ধরে নে, আর এটাকে সিজিএস একক ধরে নে, সিজিএস একক। তা এইদিকে যা লিখবো সাংখ্যমানগুলো এসআই এককের হবে, এদিকে সাংখ্যমানগুলো সিজিএস এককের হবে, আর আমাদের কিন্তু সিজিএস এককের সাংখ্যমানটা বার করতে হবে এখান থেকে, সেটাই আমাদের টার্গেট, মানে সংখ্যা মানগুলো আমাদের বার করতে হবে। তো আমরা যদি পরপর মানগুলো বসাই, এখানে দেখ N1 মানে হচ্ছে কত জুল বলা হচ্ছে, 1 জুল, তাহলে N1 এর জায়গায় আমরা লিখবো 1, আর U1 এককের জায়গায় আমরা লিখবো হচ্ছে মাত্রা, যেহেতু আমাদের এটা মাত্রা বিশ্লেষণ। তাহলে জুলের যে মাত্রা সেটা হচ্ছে M, যেহেতু প্রথম ক্ষেত্রে এটা, তাহলে আমরা এইভাবে লিখবো, তোরা প্রসেসটা একটু দেখে রাখ। M1 যেহেতু প্রথমটাতে লেখা হচ্ছে M1, এটা L1 এর স্কোয়ার হয়ে যাবে, আর টিটাকে লিখবো T1⁻², বোঝা গেল? এটা কোন পদ্ধতিতে লিখলাম? এসআই পদ্ধতিতে। তার মানে কোনো একটা দিকে এসআই পদ্ধতি লিখতে হবে, আর অপর দিকে সিজিএস পদ্ধতি, মানে অপর একটা পদ্ধতি লিখতে হবে, এটাকে বাদ দিয়ে। তাহলে আমরা যেহেতু বাঁ দিকে এসআই পদ্ধতি লিখলাম, তাহলে ডান দিকে লিখবো সিজিএস পদ্ধতি। আর N2 এর মান আমাদের বলেছে, N2 এর মান বার করতে হবে,
তাই n2 কে আমরা n2 হিসেবেই লিখবো, n2। আর মাত্রা সেই একইভাবে, এটা m1 দিয়ে লিখেছি, ওখানে m2 দিয়ে লিখবো। তাহলে m2 L2 স্কোয়ার আর T2 টু দি পাওয়ার -2, বোঝা গেল। আর এটা সবসময় মনে রাখতে হবে, একদিকে এসআই লিখেছি তাহলে এইদিকে সিজিএস হবে, এই একটা টাইপ মনে রাখলেই হবে। আচ্ছা n2 তাহলে আমাদের বার করতে হবে, মানে এটা এখানে গুণ হিসেবে আছে, এই টোটাল মাত্রাটা এখানে গুণ হিসেবে আছে, তাহলে এটা যদি এদিকে আসে তাহলে ভাগ হিসেবে হবে। তাহলে n2 ইকুয়াল টু আমরা বার করব, n2 ইকুয়াল টু 1 থাকলো, এই টোটালটাকে এটা দিয়ে ভাগ হয়ে যাবে, তার মানে m1 L1 স্কোয়ার T1 টু দি পাওয়ার -2 নিচে হয়ে যাবে m2 L2 স্কোয়ার T2 টু দি পাওয়ার -2। আচ্ছা এবার এইটাকে, এটা তো 1 ছিল, মনে রাখবি এইদিকে এসআই পদ্ধতি লেখা হয়েছে, ওইদিকে সিজিএস, কেন এখানে 1 যে 1 জুল লেখা ছিল সেই হিসেবে। এটাকে আমরা সাজিয়ে কি করে লিখি দেখ, এম গুলোকে একসাথে লিখবো, এল গুলোকে একসাথে লিখবো, টি গুলোকে একসাথে লিখবো। তাহলে m1 বাই m2, টোটালটা টু দি পাওয়ার কিছু নেই, তার মানে 1, L1 বাই L2, এই টোটালটা টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাবে কারণ এল এর স্কোয়ার আছে, আর T1 বাই T2, টোটালটা টু দি পাওয়ার -2। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছিস। আচ্ছা এইবার আমাদের মানগুলো বসাতে হবে। দেখ এবার মানগুলো বসাবো, মানগুলো বসালেই আমাদের কিন্তু প্রবলেম সলভ। আচ্ছা এখানে তো 1 ছিল, 1 থাকলো ওর মতো। আমি বলেছিলাম 1 গুলো হচ্ছে m1 L1 T1 হচ্ছে এসআই পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে এগুলো হচ্ছে ভর, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে সময়। তাহলে m1 এর জায়গায় আমরা লিখবো 1 কেজি, যেহেতু আমরা এসআই পদ্ধতিতে লিখলাম। আর m2 এর জায়গায় লিখে রাখবো 1 গ্রাম, পাওয়ারে 1। আচ্ছা এল মানে দৈর্ঘ্য, তাহলে 1 মিটার এসআইতে, আর নিচে সিজিএস লিখবো, তাহলে 1 সেন্টিমিটার, এদের পাওয়ার কিন্তু 2। আর এখানে 1 সেকেন্ড, এটাও 1 সেকেন্ড, এদের পাওয়ার -2। শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এটা ক্যান্সেল হয়ে গেল, 1 সেকেন্ড 1 সেকেন্ড ক্যান্সেল, কিন্তু এখানে কিলোগ্রাম আর গ্রাম আছে, এখানে মিটার সেন্টিমিটার আছে, তাহলে এদের আমাদের চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ তোরা যেটা খুশি করতে পারিস, কিলোগ্রামকে গ্রামে করতে পারিস বা গ্রামকে কিলোগ্রামে করতে পারিস, যেটা খুশি। আমি কিলোগ্রামকে গ্রামে করে দেখাচ্ছি, আমাদের একটু সুবিধা হবে দেখতে। তাহলে এখানে 1, উপরে থাকলো 1000 গ্রাম, 1 কিলোগ্রাম মানে, তাহলে আর গ্রামকে চেঞ্জ করবো না, তাহলে 1 গ্রাম থাকলো, এদের পাওয়ার 1। আচ্ছা এটা 1 মিটার মানে 100 সেন্টিমিটার, নিচে 1 সেন্টিমিটার, এদের থাকলো পাওয়ার 2। আর এটা তো পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল হয়ে 1 হয়ে গেছে। আর 1 এর পাওয়ার যাই থাকুক সবসময় মনে রাখবে উত্তর কিন্তু 1 হবে। এটা আমি এখানে লিখে দিচ্ছি যে 1 এর পাওয়ার 0 মানেও 1, 1 এর পাওয়ার 1 মানেও 1, 1 এর পাওয়ার 2 মানেও 1, 1 এর পাওয়ার 100 মানেও 1, 1 এর পাওয়ার -10 মানেও এটা কিন্তু 1ই হবে। 1 এর পাওয়ার যাই থাকুক তার উত্তর সবসময় 1 হবে। আচ্ছা তাহলে এটাকে তো ইন্টু 1 হয়ে গেল, ইন্টু 1। এবার এখানে আমরা দেখব কত অ্যান্সার দাঁড়াচ্ছে। তাহলে এখানে 1 2 3টা শূন্য আছে, তাহলে 10 টু দি পাওয়ার 3 বলতে পারি, তাই না? আর এখানে দেখ ইন্টু, এটা 100 তার স্কোয়ার, তার মানে 1 এর পরে 4টা শূন্য হবে, 2টো শূন্য আছে তার স্কোয়ার, 4টে শূন্য, তাহলে 10 টু দি পাওয়ার 4 লিখতে পারি। এদের যদি আমরা গুণ করি তাহলে 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 4 মানে 10 টু দি পাওয়ার 7 উত্তর আসলো। দেখ এটা 1 জুলের মান, 1 জুলের মান সিজিএস এ কনভার্ট হয়ে গেল। তা আমাদের শেষে উত্তর লিখতে লাগে, সুতরাং 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা 1 জুল ইকুয়াল টু কত আর্গ, যেটা প্রশ্ন ছিল সেটা কিন্তু উত্তর বার করে দেখিয়ে দিলাম। আমি এখানে আগেই তোদের বলেছিলাম যে 1 জুল সমান সমান কত হয়, 10 টু দি পাওয়ার 7 আর্গ হয়, সেটা মাত্রা বিশ্লেষণের মাধ্যমে আমরা বার করব। তো এই ফর্মুলাটা তোদের একটু মনে রাখতে হবে, n1 u1 ইকুয়াল টু n2 u2, যেখানে n1 গুলো সাংখ্য মান হবে বা সংখ্যা মান হবে, আর u1 u2 গুলো হবে মাত্রা। কোন মাত্রা? যেই রাশির একক দেওয়া থাকবে সেই রাশির মাত্রা। তার মানে রাশিগুলোকে আমাদের জানতে হবে, তাই না? কোশ্চেনের মধ্যে যে কোন রাশিকে দেওয়া আছে যদি জানতেই না পারি তাহলে আর কি করে লিখবো, বোঝা গেল? এবার অনেক সময় প্রশ্ন 1 জুল ইকুয়াল টু কত আর্গ না এসে কেমন আসে, দেখ চালাকি করে ওরা লিখে দেয় যে 10 জুল, 10 জুল ইকুয়াল টু কত আর্গ, 10 জুল ইকুয়াল টু কত আর্গ, এটা কিন্তু প্রশ্ন চলে আসে অনেক সময়। তাই 10 জুল ইকুয়াল টু কত আর্গ যদি বলে তাহলে কিছুই না, এই n1 u1 ইকুয়াল টু n2 u2 যে ফর্মুলাটা ছিল, এখানে আমরা n1 এর জায়গায় যেহেতু এটা এসআই পদ্ধতি ছিল, মনে করে দেখ n1 ইন্টু এটা ছিল m1 l1 t1 -2,
আর এটা ছিল সরি এটা স্কোয়ার হবে, এটা ইকুয়াল টু n2, এটা হয়ে যাবে m2 L2 স্কোয়ার আর T2 টু দি পাওয়ার -2 দিয়ে এটা ছিল এসআই পদ্ধতিতে, এটা ছিল সিজিএস পদ্ধতিতে। এবার এখানে দেখ এটা এসআই পদ্ধতি, জুল যেহেতু আর মানে হচ্ছে সিজিএস, তাহলে জুলে কত আছে 10 জুল, ওখানে 1 বসিয়েছিলাম, এখানে 1 বসানো হয়েছিল, এখানে আমরা 10 বসিয়ে দেবো, ব্যাস, আর কোনো ডিফারেন্স নেই, বাকি সব প্রসেস সেম। m1 L1 স্কোয়ার T1 -2, এদিকে n2 m2 L2 স্কোয়ার আর T2 টু দি পাওয়ার -2 দিয়ে এখানে n2 বার করতে হবে, তাহলে n2 হয়ে যাবে এই 10, আর এদের আমরা সাজিয়ে নিচ্ছি, এটা তো ভাগ হয়ে যাবে এদিকে এসে, তাহলে এটা হয়ে যাবে m1 বাই m2 টু দি পাওয়ার 1, এটা 1, এটা 1, আর L1 বাই L2 এটা হোল টু দি পাওয়ার 2, T1 বাই T2 টু দি পাওয়ার -2, বোঝা গেল? এবার এটার ক্যালকুলেশন মনে করে দেখ, 10 টু দি পাওয়ার 7 এসেছিল একটু আগে, তাহলে 10 ইন্টু 10 টু দি পাওয়ার 7, এই টোটালটার উত্তর কত এসেছিল? এই যে 10 টু দি পাওয়ার 7 এলো না একটু আগে, ওইটাই ডাইরেক্ট আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে 10 টু দি পাওয়ার 7 ইন্টু 10, এটা 1, গুণ করলে পাওয়ার যোগ হয়, এর উত্তর চলে আসবে 10 টু দি পাওয়ার 8। এই হচ্ছে ব্যাপার, তার মানে আমরা লাস্টে লিখবো সুতরাং 10 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 8 আর এইভাবে অঙ্কগুলো আমাদের কিন্তু করতে হবে। তা মাত্রা বিশ্লেষণের প্রথম একটা পদ্ধতি এটা, যেখানে আমরা একটি একক থেকে অপর একটি এককে কনভার্সন করতে পারি। আশা করি বোঝা গেল। আরেকটা আছে এরপরে দেখ, 20 নিউটনকে ডাইনে রূপান্তরিত করা, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। 20 নিউটন ইকুয়াল টু কত ডাইন? তার মানে আলটিমেটলি সেই একই জিনিস, এটা হচ্ছে আমাদের এসআই একক আর এটা হচ্ছে আমাদের সিজিএস একক। উল্টোটাও আসতে পারে যে 20 ডাইন ইকুয়াল টু কত নিউটন, শুধু এই যে সংখ্যাগুলোতে পাল্টাতে হবে, n1 আর n2 এর জায়গায় মানগুলো বসাতে হবে। মনে রাখবি বাঁ দিকটা আমরা সবসময় এসআই এককে লিখছি, ডান দিকটা কিন্তু আমরা সিজিএস এককে লিখছি। এখানেও ঠিক তাই, তাহলে ডাইন বা নিউটনের মাত্রাটা আমাকে জানতে হবে, তাই না? নিউটনের মাত্রা, ওই যে বলের মাত্রা m l t -2, m l t -2 এটা আমাদের জানতে হবে, নাহলে তো আমরা অঙ্ক করতে পারবো না। কাজে এবার আমাদের সেই n1 u1 ইকুয়াল টু n2 u2 দিয়ে n1 এর জায়গায় আমরা 20 লিখবো, 20, আর এদিকে আমরা লিখবো m1 এই মাত্রা অনুযায়ী লিখবো l1 t1 টু দি পাওয়ার -2, এদিকে n2 এটা m2 l2 t2 টু দি পাওয়ার -2 দিয়ে n2 ইকুয়াল টু আমাদের নির্ণয় করতে হবে, n2 ইকুয়াল টু 20 রাখলাম, একবারে লিখে দিচ্ছি m1 বাই m2 টু দি পাওয়ার -1 l1 বাই l2 টু দি পাওয়ার 1 -1, এটা 1 হবে, আর t1 বাই t2 টু দি পাওয়ার -2, বোঝা গেল? এবার মানগুলো বসাতে হবে, শিখিয়েছিলাম এটাই। তাহলে 20 থাকলো, এটা হয়ে যাবে 1 কেজি, নিচে 1 গ্রাম, এটা 1 মিটার, নিচে 1 সেন্টিমিটার, দুটোই সেকেন্ডেই হয়, এটা সবার আগে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে সবার আগে এটা ক্যান্সেল হয়ে গেল, এটা তো ক্যান্সেল হয়ে 1 চলে আসবে, এখানে এটা হয়ে যাবে 21 কেজি মানে 1000 গ্রাম, নিচে 1 গ্রাম, এটা 100 মিটার থেকে 100 সেন্টিমিটার, নিচে 1 সেন্টিমিটার, তাহলে এখানে এবার এককগুলো ক্যান্সেল হয়ে যাবে, গ্রাম গ্রাম ক্যান্সেল, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল। আচ্ছা, এটা আমরা প্রথমটার মধ্যে বলে দিই, এখানেও এই যে গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে যাবে, সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল হয়ে যাবে, বোঝা গেল? তাহলে আর কোনো এখানে একক থাকলো না, শুধু সিজিএস পদ্ধতিটা থাকলো। আচ্ছা, তাহলে 20 ইন্টু, এখানে দেখ 3টে শূন্য, এখানে 2টো শূন্য, তাহলে 3 আর 2 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 হয়ে যাবে, ব্যাস, তাহলে উত্তর লিখতে পারবো। সুতরাং 20 নিউটন ইকুয়াল টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডাইন, এই হচ্ছে আমাদের অ্যান্সার। অথবা তোরা এইভাবেও রাখতে পারিস, এই শূন্যটাকেও এখানে নিয়ে চলে যেতে পারিস, তাহলে এটা হয়ে যাবে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ডাইন। আশা করি বুঝতে পারলি সবাই। এইভাবে আমরা কিন্তু একটি একক থেকে অপর একটি এককে
কনভার্সন করতে পারবো, হ্যাঁ কার সাহায্যে, মাত্রা বিশ্লেষণের সাহায্যে। বোঝা গেল? ঠিক আছে, তারপরে দেখবি একটা সিজিএস পদ্ধতিতে মহাকর্ষ ধ্রুবকের মান পরিবর্তন করা আছে। তোরা একটু পিডিএফটা দেখবি, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম, তোরা নিজেরা করবি এটা। ঠিক আছে, জি এর মান দেওয়া আছে, এটা 6.67 ইন্টু 10⁻⁻8 ডাইন, এককগুলো দেওয়া আছে দেখ, ডাইন সেন্টিমিটার স্কোয়ার আর গ্রাম -2, গ্রাম -2। তোদের মহাকর্ষ ধ্রুবক এটা কিন্তু সিজিএস এ দেওয়া আছে, এটাকে এসআই তে কনভার্ট করতে, তাহলে এটা উল্টো, এই টোটালটা হচ্ছে সিজিএস, আমাদের এসআই তে কনভার্ট করতে হবে। আমি তোদের মহাকর্ষ ধ্রুবকের মাত্রা দেখিয়েছিলাম একটু আগে, এই দেখ মহাকর্ষ ধ্রুবক, এখানে মাত্রা বার করেছিলাম তাই না, এখানে দেখ এককটাও লিখে দিয়েছিলাম মাত্রা থেকে, তাহলে কিলোগ্রাম ইনভার্স কেজি ইনভার্স মিটার কিউব সেকেন্ড -2, কিলোগ্রাম ইনভার্স মিটার কিউব সেকেন্ড -2। বোঝা যাচ্ছে? এটা একে নিউটনে যদি কনভার্ট করিস তাহলে যেভাবে লেখা আছে সেই অনুযায়ী আমরা লিখতে পারবো, কিলোগ্রাম ইনভার্স মিটার কিউব সেকেন্ড -2 ওখানে। আচ্ছা আমি এটা একটু সিমিলারিটি করে দেখিয়ে দিচ্ছি, পরে তোরা কনফিউশনে পড়বি। কিলোগ্রাম ইনভার্স মিটার কিউব সেকেন্ড -2, কিলোগ্রাম ইনভার্স মিটার কিউব একটু ওয়েট কর।